ছোটবেলায় আমাদের গ্রামে একটা হাড় হিম করা ঘটনা ঘটেছিল। এক রাতের মধ্যেই গ্রামের ৬ জন মানুষ অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। সে বছর আমি আর আমার মামাতো বোন শিয়াও ওয়ান গ্রামের প্রবেশদ্বারের কাছে একটা পুরনো করই গাছের নিচে নুড়ি পাথর নিয়ে খেলছিলাম। হঠাৎ শিয়াও ওয়ান বলল, শিয়াও ইয়ে দাদা, দেখো ওয়াং দাদুর বাড়ির দরজা সবসময় বন্ধ রয়েছে। আমি ওর দেখানো দিকে তাকালাম। ওয়াং দাদু ছিলেন গ্রামের এক নিঃসঙ্গ বৃদ্ধ। সাধারণত এই সময়ে তিনি দরজার চৌকাঠে বসে তামাকের পাইপ টানতেন, কিন্তু সেদিন দরজাটা শক্ত করে বন্ধ ছিল। আমি বললাম, হয়তো এখনও ঘুমোচ্ছেন। আমি বিষয়টা নিয়ে আর ভাবিনি। সূর্য পশ্চিমে ঢলে পড়া পর্যন্ত ওয়াং দাদুর দরজা খুলেনি। সেদিক দিয়ে যাওয়ার সময় এক কাকিমার ব্যাপারটা অদ্ভুত লাগল। তিনি গিয়ে দরজায় ধাক্কা দিলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। তারপর কয়েকজন বড় মানুষ মিলে দরজাটা ভেঙে ভেতরে ঢুকলেন। দেখা গেল ওয়াং দাদু ঘরের মাটির মেঝেতে শুয়ে আছেন, আর তার শরীর তখন শক্ত হয়ে গেছে। সবাই তাঁকে ঘিরে আলোচনা শুরু করলেন। একজন বললেন, আহা, চলে গেছেন সেটাই ভালো হয়েছে, কষ্টটা অন্তত কম পেলেন। ওয়াং দাদু বহুদিন ধরে যক্ষ্মায় ভুগছিলেন। কাশি শুরু হলে সারা রাত ধরে কাশতেন। সেই সময় আমাদের গ্রামে মৃতদেহে পোড়ানোর রেওয়াজ ছিল না। সবাইকে মাটিতে কবর দেওয়া হতো। তবে কবর দেওয়ার আগে ৩ দিন অপেক্ষা করতে হতো। বলা হতো এটাই পূর্বপুরুষদের রেখে যাওয়া নিয়ম। বড়রা শেষকৃত্যের ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়লেন। কেউ গ্রামপ্রধানকে খবর দিতে গেলেন, কেউ আবার দূর সম্পর্কের আত্মীয়দের ডাকতে গেলেন, আর বেশিরভাগ মানুষ উঠোনে দাঁড়িয়ে আলোচনা করতে লাগলেন কী ধরনের কাফনের কাপড় হবে আর কোন বাদ্যদলকে ডাকা হবে। এই হইচয়ের মধ্যেই কেউ খেয়াল করেনি যে একটা কালো বিড়াল নিঃশব্দে ঘরের ভেতর ঢুকিয়ে পড়েছে। শিয়াও ওয়ান সেটা দেখেছিল। পরে সে আমাকে বলেছিল, বিড়ালটা মৃতদেহে রাখা কাঠের খাটিয়ার ওপর লাফ দিয়ে উঠে ওয়াং দাদুর নাকের ডগা একবার চেটে দেয়, তারপর তার শরীরের ওপর দিয়ে হেঁটে চলে যায়। শিয়াও ওয়ান দৌড়ে গিয়ে এক কাকিমার জামা টেনে বলল, বিড়াল, একটা বিড়াল এসে ওয়াং দাদুকে চেটে দিয়েছে। কিন্তু কাকিমা তখন খুব ব্যস্ত ছিলেন। তিনি হাত মেরে বললেন, যা যা, বাচ্চারা ঝামেলা করিস না, গিয়ে খেল। অন্য বড়রাও ব্যাপারটাকে গুরুত্ব দিলেন না। ওয়াং দাদুর মুখে সাদা কাপড় ঢেকে দেওয়া হলো, আর শিয়াও ওয়ানকে বাইরে বের করে দেওয়া হলো। সবাই বললেন, বাচ্চাদের এসব দেখতে নেই, দেখলে রাতে দুঃস্বপ্ন দেখবে। সেদিন রাতে ওয়াং দাদুর মৃতদেহে পাহারা দেওয়া হচ্ছিল। আমি আর শিয়াও ওয়ান লুকিয়ে জানলার ফাঁক দিয়ে দেখছিলাম। ম্লান তেলের প্রদীপের আলোয় দেখা যাচ্ছিল সাদা কাপড়ে ঢাকা মানের মতো অবয়বটা একদম নিশ্চল হয়ে পড়ে আছে। ৩ দিন পরে এয়াং দাদুকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার দিন ৪ জন জোয়ান লোক কফিনটা কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন। তাদের একজন বলল, ওয়াং বুড়ো এত ভারী কেন রে, মনে হচ্ছে যেন একটা বড় পাথর তুলছি। আরেকজন বলল, উল্টো পাল্টা বলিস না, মরা মানুষ কি কখনো হালকা হয়? কিন্তু কফিনটার অস্বাভাবিক ভারী ভাব সবাই টের পাচ্ছিল। শেষকৃত্য শেষ হয়ে গেল। পরের কয়েকদিন সবকিছু স্বাভাবিকই ছিল। ৭ দিন পর স্কুল ছুটির পরে আমি আর কয়েকজন বন্ধু বাড়ি ফিরছিলাম। পাহাড়ি পথে দিয়ে যাওয়ার সময় শিয়াও রান হঠাৎ ওয়াং দাদুর কবরের দিকে আঙুল দেখিয়ে বলল, তোরা দেখ, কবরটা কি ফেটে গেছে। আমরা দাঁড়িয়ে তাকালাম। দূর থেকে অবছাভাবে দেখা যাচ্ছিল নতুন কবরটার ওপরের অংশ ধসে গিয়ে একটা কালো গর্ত তৈরি হয়েছে। মনে হচ্ছিল যেন ভেতর থেকে কেউ খুঁড়ে বেরিয়ে এসেছে। একজন বলল, হয়তো বুনো কুকুর খুঁড়েছে। আরেকজন বলল, বুনো কুকুর কবর খুঁড়বে কেন, চল তাড়াতাড়ি যাই, অন্ধকার হয়ে আসছে। আমরা এক দৌড়ে পাহাড় থেকে নেমে এলাম। তারপর আর কেউ সেই গর্তের কথা বলল না। বাড়ি ফিরে আমি বাবাকে কবরের বিষয়টা বললাম। বাবা হেসে বললেন, বাচ্চাদের চোখের ভুল, ভালো কবর হঠাৎ ফেটে যাবে কেন? নিশ্চিত তোরা আবার সেখানে খেলতে গিয়েছিলি। কতবার বলেছি ওই সব জায়গায় কম যাস। কিন্তু সেদিন রাতে আমার ঘুম মোটেও ভালো হলো না। স্বপ্নে বারবার সেই কালো গর্তটা দেখতে পাচ্ছিলাম। গর্তের ভেতর থেকে
একজোড়া সবুজ চকচকে চোখ বাইরের দিকে তাকিয়ে আছে। মাঝরাতে হঠাৎ একটা ভয়ঙ্কর আর্তনাদ শুনে আমার ঘুম ভেঙে গেল। শব্দটা এতটাই ভয়াবহ ছিল যে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। বাবার সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে বসলেন। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বাবা বললেন, জানি না, আমি গ্রাম প্রধানের কাছে যাচ্ছি, তুমি বাচ্চাদের নিয়ে ঘরে থাকো, আমি না ফেরা পর্যন্ত দরজা খুলবে না। মা মাথা নাড়লেন। শিয়া ওয়েনের বাবা মা বাইরের কাজ করতেন বলে সে তখন আমাদের বাড়িতেই থাকত। মা আমাদের দুজনকে নিয়ে শস্য রাখার গুদামে লুকিয়ে পড়লেন। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে? মা বললেন, চুপ করে থাকো। বাইরে আবার কয়েকটা আর্তনাদ শোনা গেল, আগের চেয়েও কাছে। মনে হচ্ছিল যে পাশের বাড়িতেই কিছু একটা ঘটছে। শিয়া ওয়েন ভয়ে কাঁপছিল, আমি কাঁপছিলাম। ভয়ে দাঁতে দাঁত লেগে শব্দ হচ্ছিল। কতক্ষণ কেটে গেল জানি না। এক সময় চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। বাইরে থেকে বাবার গলা শোনা গেল, শিয়াও ইয়ে, শিয়াও ওয়ান, দরজা খোলো, আমি এসেছি। এটা সত্যিই বাবার গলা ছিল। কিন্তু মা সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা বেরোনোর সময় কি বলেছিলেন? আমি বললাম, উনি বলেছিলেন ফিরে এসে আমাদের ডাকনাম ধরে ডাকবেন। মা মাথা নেড়ে ধীরে ধীরে দরজার কাছে গেলেন। তারপর বাইরে দাঁড়ানো মানুষটাকে জিজ্ঞেস করলেন, শিয়াও ইয়ে ছোটবেলায় সবচেয়ে কি খেতে ভালোবাসত? বাইরে থেকে উত্তর এলো, পড়া মিষ্টি আলু। 5 বছর বয়সে লুকিয়ে মিষ্টি আলু পড়াতে গিয়ে পেছনের উঠোনের খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছিল। তারপর আমার কাছে ভালোই মার খেয়েছিল। এবার মা স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজা খুললেন। বাবা ভেতরে ঢুকলেন, কিন্তু তার মুখ ছিল ভীষণ গম্ভীর। তিনি বললেন, তাড়াতাড়ি দরজা বন্ধ করো, যত পিচ গাছের ডাল পাও এনে দরজার সামনে জমা করো। মা উদ্বিগ্ন হয়ে বললেন, আসলে হয়েছে কি? ওয়াং বুড়ো কি? বাবা কথা কেটে দিয়ে বললেন, আজ রাতে বাইরে যাই শুনো না কেন, কোনো শব্দ করবে না, নইলে ও আমাদের খুঁজে পাবে।